সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো ও নিরাপদে আছো। গত পর্বে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের তৃতীয় অধ্যায় আমার শিক্ষায় ইন্টারনেট হতে বেশ কিছু টপিকস নিয়ে। মূলত আমি তোমাদের সাথে কথা বলেছিলাম শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট আমাদের কিভাবে উপকার করে থাকে বা শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের গুরুত্বটা কি। তো আজকে আমি তোমাদের সাথে আরেকটা টপিকস নিয়ে এখানে কথা বলবো, মূলত ইন্টারনেট ও আমার পাঠ্য বিষয়গুলো। তো ঘুরে ফিরে একই, এখানে আসলে এই পয়েন্টটা তো মূলত ইন্টারনেট কিভাবে আমাদের শিক্ষাক্ষেত্রে অবদান রাখছে সেই বিষয়ে কয়েকটা পয়েন্ট এখানে বলা হয়েছে। তো আমি এগুলো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। চলো শুরু করা যাক। এখানে প্রথম যে প্যারাটা এখানে দিয়েছে, এইটার সারমর্মটা যদি আমি বলি, যে একজন শিক্ষক আসলে একটা আলোক শিখার মতন, একটা লাইট, কাইন্ড অফ লাইটের মতন, যে তিনি অন্ধকারে আলো জ্বেলে দেন, সেই আলোতে চারিদিক আলোকিত হয়। শিক্ষার্থীরা সেই আলোতে সবকিছু দেখতে পায়, নিজেদের যেটুকু প্রয়োজন কিংবা যেটুকু তারা শিখতে চায় সেটুকু শিখে নেয়। অর্থাৎ একজন শিক্ষক একটা জাস্ট একটা দীপশিখার মতন, যে শিক্ষক কিন্তু শিক্ষার্থীকে শিখিয়ে দিতে পারবেন না বিষয়টা, মানে শিখার দায়িত্বটা হচ্ছে শিক্ষার্থীর। শিক্ষক শুধু পথটা দেখিয়ে দিতে পারবেন। তো শিক্ষক এক্ষেত্রে তার জ্ঞানের ভান্ডার তার পরিধি অনুযায়ী খুলে বসেন এবং সেই জ্ঞান ভান্ডার থেকে শিক্ষার্থীদেরকেই আহরণ করে নিতে হয় তার যতটুকু প্রয়োজন। তো এখানে লাস্টে যেটা বলেছে, আমি একটু আগে যেটা বলেছিলাম আমার কথার সাথে কিন্তু এখানে মিল রেখে একটা কথা আছে। দেখো, অন্যভাবে বলা যায়, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক আসলেও শিক্ষকও যদি আসে, কাউকে কিছু শিখাতে পারবেন না। অর্থাৎ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষকও যদি আসে, তোমাকে কিছু শিখতে পারবে না যদি তুমি নিজে শিখতে না চাও। অর্থাৎ এক্ষেত্রে তিনি শুধু সহায়তা করতে পারবেন, তোমাকে পথ দেখাতে পারবেন, কোন পথে আগালে তুমি বিষয়টা আত্মস্থ করতে পারবে, কোন পথে গেলে তুমি বিষয়টা জানতে পারবে। শিক্ষার্থীকেই সবকিছু শিখে নিতে হবে নিজ থেকে। অর্থাৎ শিক্ষক এখানে শিখানোর কাজটা করেন না, উনি শুধু পথ দেখাতে সাহায্য করেন এবং উনি সকল ধরনের সম্ভাব্য জ্ঞান ভান্ডার তার সামনে উন্মোচিত করেন। আর শিক্ষার্থীর কাজ হচ্ছে সেই জ্ঞান ভান্ডার থেকে নিজেদের প্রয়োজন অনুযায়ী জ্ঞান আহরণ করা। তো শিক্ষকের সাথে তুলনা করা যায় ইন্টারনেটকে বর্তমানে। ইন্টারনেটও একটা জ্ঞান ভান্ডার, যেটা আমাদের শিক্ষাক্ষেত্রে সহায়তা করতে পারে। তবে সামঞ্জস্যতা এই কারণেই আছে বলবো যে ইন্টারনেটেও কিন্তু সব ধরনের তথ্য পাওয়া যাবে। অর্থাৎ তুমি কোনো একটা বিষয়ে পড়তে চাচ্ছ, সেই বিষয়ে যথেষ্ট তথ্য ইন্টারনেটে পাবা, কিন্তু বিষয়টা এমন না যে তোমার কাছে হাই স্পিড ইন্টারনেট সংযোগ আছে বা ইন্টারনেটে খুব ভালো ভালো কন্টেন্ট আছে। আমি যেটা একটু আগে বললাম, হাই স্পিড ইন্টারনেট সংযোগ আছে, ইন্টারনেটে ভালো ভালো কন্টেন্ট আছে, এর মানে এই না যে তুমি সেই হাই স্পিড ইন্টারনেটের সাথে সংযুক্ত হলেই তুমি সবকিছু জেনে গেলা বা রাতারাতি তুমি লেখাপড়ায় খুব ভালো হয়ে গেলা। বিষয়টা কিন্তু এমন না। বিষয়টা হচ্ছে ছাত্রছাত্রীরা অর্থাৎ তোমরা ইন্টারনেটের সাথে যুক্ত হয়ে কি বিষয়ে শিক্ষা নিচ্ছ সেইটাই হচ্ছে মূল বিষয়। অর্থাৎ শিক্ষকের মতন করেই এখানে জ্ঞানের যত রিসোর্স যে রয়েছে, সেই রিসোর্সকে তুমি কিভাবে ইউটিলাইজ করছো সেটাই হচ্ছে মূল বিষয়। অর্থাৎ এক্ষেত্রে বিষয়টা দেখা যাবে যে অনেক সময় তোমরা দেখবা যে তোমাদের মধ্যেই কোনো একটা বন্ধু বা তোমার আশেপাশে পরিচিত কেউ, সে দেখা যাচ্ছে ইন্টারনেটের সাথে সংযুক্ত, কিন্তু সে ইন্টারনেটে সারাদিন গেম খেলে কিংবা কোনো সোশ্যাল মিডিয়াতে সময় নষ্ট করছে। আবার ঠিক একই ইন্টারনেটের সাথে সংযুক্ত থেকে আবার একজন দেখবা বিজ্ঞান বিষয়ে কোনো একটা বিষয় নিয়ে গবেষণা করছে বা কোনো কম্পিউটার প্রোগ্রামিং বিষয়ে কোনো কিছু সে শিখছে। তো শিক্ষার এক্ষেত্রে দৃষ্টিভঙ্গিটা ভিন্ন দুজনের। একজন গেম খেলে নষ্ট করছে সময় বা সামাজিক যোগাযোগ সাইটে নষ্ট করছে, আবার ঠিক একই ইন্টারনেটের সাথে যুক্ত হয়ে একই জ্ঞান ভান্ডার থেকে সৃজনশীল কিছু শিখে নিচ্ছে আরেকজন। তো এই বিষয়টাই আমাদের মাথায় রাখতে হবে যে ইন্টারনেটে অনেক তথ্য রয়েছে, সেখান থেকে কোন তথ্যটা আমাদের জীবনে কাজে লাগবে বা কোন তথ্যটা থেকে আমরা সৃজনশীল কোনো কিছু জানতে পারবো, সেটাই আমাদের শিখতে হবে। অর্থাৎ ভালো কিছু গ্রহণ করতে হবে। তো ইন্টারনেট এক্ষেত্রে আমাদের শেখার দ্বারটাকে আরো উন্মোচিত করেছে। কিছু বিষয় আছে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। তোমরা এটা সবাই জানো যে সরকারি উদ্যোগে আমাদেরকে
তোমাদের তোমাদের সবার কাছে বোর্ড বইগুলা পৌঁছে দেওয়া হয় প্রতি বছর, শিক্ষা বছরের শুরুর দিকে বোর্ড বইগুলো পৌঁছে দেওয়া হয়। তোমরা সেই বইগুলা পড়ে প্রত্যেকটা শ্রেণীতে কিছু কিছু বিষয় সম্পর্কে ধারণা অর্জন করো, ক্লাসে শ্রেণী কার্যক্রমের মাধ্যমে হোক বা নিজ উদ্যোগে হোক। তো এখন হয়তো দেখা যায় অনেক সময় অনেকেই বই হারিয়ে ফেলে। তো হারিয়ে যদি ফেলো, এক্ষেত্রে ইন্টারনেট থেকে তোমরা খুব সহজেই বইটা ডাউনলোড করে নিতে পারো। অর্থাৎ প্রত্যেকটা বইয়ের সফট কপি কিন্তু সরকারি উদ্যোগে ইন্টারনেটে রাখা আছে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে তোমরা ইন্টারনেট থেকে বইটা ডাউনলোড করে নিবে। ফার্স্টে তোমরা সার্চ ইঞ্জিনে গেলা, তো আমার এখানে আমি সার্চ ইঞ্জিন হিসেবে google.com-কে ব্যবহার করছি। এরপরে তোমরা লিখতে পারো ফ্রি ডাউনলোড বোর্ড বুক, এভাবে তোমরা সার্চ করতে পারো, অথবা বোর্ড বুক ডাউনলোড, বোর্ড বুক পিডিএফ ডাউনলোড, এভাবে লিখতে পারো। এভাবে সার্চ করার পরে তোমরা এই যে এখানে একটু লক্ষ্য করো, nctp.gov.bd এইরকম একটা ওয়েবসাইট তোমরা পাবা, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের, অর্থাৎ এনসিটিপির একটা অফিসিয়াল ওয়েবসাইট পাবা। এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তোমরা সকল ধরনের বই এখান থেকে পেয়ে যাবা, তোমাদের সকল ধরনের বোর্ড বইগুলা। তো এখানে দেখো পাঠ্যপুস্তকে গিয়ে দেখো 2021 সাল শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক কিন্তু এখানে দেওয়া আছে। তো আমি এই লিঙ্কটাতে ক্লিক করলাম, দেখো এখানে প্রাক প্রাথমিক স্তর, প্রাথমিক স্তর, মাদ্রাসা শিক্ষা বোর্ড, মাধ্যমিক স্তর, দাখিল, কারিগরি, প্রত্যেকটা পর্যায়েরই বই এখানে দেওয়া আছে। তো আমরা যেহেতু নবম দশম শ্রেণীর, আমরা এই নবম দশম শ্রেণীর লিঙ্কটাতে ক্লিক করব। দেখো আমি নবম দশম শ্রেণীর লিঙ্কটাতে ক্লিক করলাম, দেখো এখানে তোমাদের সবগুলো বোর্ড বইয়ের সফট কপি এখানে দেওয়া আছে। তো দেখো আমরা যেহেতু তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে আলোচনা করছি, দেখো তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে দুটো পিডিএফ দেওয়া আছে। একটা পিডিএফ হচ্ছে বাংলা ভার্সন এবং একটা পিডিএফ হচ্ছে ইংরেজি ভার্সন। তো আমি দুটো পিডিএফই তোমাদের কাছে ওপেন করে দেখাচ্ছি। দেখো এই যে বইটা আমি তোমাদের সামনে খুলে রেখেছি, এই বইটা কিন্তু আমি ওখান থেকেই সংগ্রহ করেছি। তো তোমরা আশা করি বুঝতে পেরেছ কত সহজেই আমরা বইগুলো এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। এই যে লক্ষ্য করো, বাংলা ভার্সনের বইটা এখানে দেওয়া আছে, ইংরেজি ভার্সনের বইটাও এখানে দেওয়া আছে। তোমরা এখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারো। দেখো আমি ডাউনলোড করে নিচ্ছি, এই যে ডাউনলোড হচ্ছে, এই যে সাথে সাথে ডাউনলোড হয়ে যাচ্ছে। দুটো বই আমরা ডাউনলোড করে নিতে পারি, এভাবে দুটো বই ডাউনলোড করে নিতে পারি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এভাবে তোমরা সবগুলো বই এখান থেকে ডাউনলোড করে নিতে পারো। এবং এতে করে তোমাদের সুবিধা কি হবে, আমাদের সুবিধা কি হবে, আমরা যে কোনো ধরনের স্মার্ট ডিভাইসে বসে যে কোনো জায়গায় বইগুলো নিয়ে যেতে পারবো, অর্থাৎ সহজে ক্যারি করতে পারবো, এবং আমাদের যখন প্রয়োজন আমরা তখন বই থেকে কোনো একটা বিষয় পড়ে নিতে পারবো। কত সুযোগ সুবিধা আমাদেরকে দেওয়া হয়েছে। এছাড়া আরেকটা ভালো একটা খবর তোমাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে খুশি খবর। সেটা হচ্ছে আমাদের শিক্ষার্থীদের মধ্যে অনেকেই আছে দৃষ্টি প্রতিবন্ধী। তো এই দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সরকারি উদ্যোগে বা বেসরকারি উদ্যোগে, ব্যক্তিগত উদ্যোগে আমাদের যে বোর্ড বইগুলো রয়েছে, এই বইগুলোর সফট কপি তৈরি করা হয় অডিও বুক হিসেবে, অর্থাৎ কণ্ঠস্বর দিয়ে সেই বইগুলো পড়ে সংরক্ষণ করা হয় সফট ফাইল হিসেবে, এবং সেগুলো ইন্টারনেটে সরবরাহ করা হয়। অর্থাৎ যারা দৃষ্টি প্রতিবন্ধী আছে তারা যাতে খুব সহজে সেই অডিও ফাইলগুলো সংগ্রহ করে নিজেরা পড়ে নিতে পারে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এগুলো ইন্টারনেটে তারা ইন্টারনেটে তারা প্রকাশ করে, যাতে খুব সহজেই দৃষ্টি প্রতিবন্ধীরাও সেটা জেনে নিতে পারে, এবং এটা তাদের অনেক বেশি উপকার হওয়ার কথা এটা থেকে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপর আরেকটা বিষয়, যেটা যে শিক্ষা বোর্ডের প্রকাশ করা এই বইগুলো, বোর্ড বইগুলোর পাশাপাশি আরো অনেকগুলো বই কিন্তু অনেক সময় প্রয়োজন হয়, সহায়ক বই অনেক সময় প্রয়োজন হয়। তো এখানে সহায়ক বই বলতে মোটেই গাইড বইয়ের কথা বলা হচ্ছে না, এটা এখানেও বলে দেওয়া হয়েছে। সহায়ক বই বলতে ধরো দেখা গেল যে একজন শিক্ষার্থী পদার্থবিজ্ঞানের কোনো সূত্র সম্পর্কে পড়াশোনা করলো তার বোর্ড বই থেকে, কিন্তু আমাদের বোর্ড বইগুলো আমাদের শ্রেণী কার্যক্রমের সীমাবদ্ধতা অনুযায়ী কিন্তু প্রকাশ করা হয়। এখানে অনেকগুলো তথ্য অনেক সময় দেওয়া হয় না, লিমিটেড কিছু ইনফরমেশন দেওয়া হয়। তো আরো বেশি তথ্য জানার জন্য সেই পদার্থবিজ্ঞানের বা জীববিজ্ঞানের বা বিজ্ঞান বিষয়ক বা যে কোনো বিষয়ে আরো বেশি ধারণা অর্জন করার জন্য আরো অনেক লেখক আছেন যারা
বিস্তারিত তথ্য সহ কিছু বই প্রকাশ করে থাকেন। তো সেই বইগুলো তোমরা সংগ্রহ করতে পারো। এখন সবগুলো বই সংগ্রহ করা তো সবার পক্ষে সম্ভব নাও হতে পারে, ফাইন্যান্সিয়াল লিমিটেশন অনেকেরই থাকতে পারে। তো অনেক সময় লেখকরা করেন কি, তাদের প্রকাশিত সেই বইগুলোর সফট কপি তারা ইন্টারনেটে দিয়ে দেন, এবং যার কারণে আমরা কি করতে পারি, বাজার থেকে টাকা দিয়ে বইটা না কিনে ইন্টারনেট থেকে সেই বইটা সংগ্রহ করে নিতে পারি। তবে সংগ্রহ করার ক্ষেত্রে আরেকটা বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, কখনোই যাতে আমরা কপিরাইট আইন ভঙ্গ না করি, বা পেইড ভার্সনের যে বইগুলো রয়েছে সেগুলো কখনোই আমরা যাতে ফ্রি ভার্সনে ডাউনলোড না করি, অর্থাৎ ফ্রিতে যাতে আমরা সেগুলো সংগ্রহ না করি। তো এই সব বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ইন্টারনেট থেকে বই সংগ্রহ করার ক্ষেত্রে। আরেকটা বিষয় যেটা অনেক সময় দেখা যায় যে আমরা কো কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য বিজ্ঞান বিষয়ক, গণিত বিষয়ক বা সাহিত্য বিষয়ক ক্লাব তৈরি করি আমাদের স্কুল কলেজগুলোতে। তো ক্লাবের যেটা ধরন সেটা হলো শারীরিকভাবে উপস্থিত সদস্যরাই কিন্তু ক্লাবের কার্যক্রমে অংশগ্রহণ করে, অর্থাৎ যেসব শিক্ষার্থীরা ওই ওই সমস্ত ক্লাবের সদস্য হয় তারা ফিজিক্যালি সেখানে উপস্থিত থাকে বিধায় সেই ক্লাবের কার্যক্রমে অংশ নিতে পারে। কিন্তু ইন্টারনেট আসার কারণে এখন বিষয়টা অনেক উন্মুক্ত হয়েছে। আমরা এক দেশে বসে আরেক দেশের যে কোনো ক্লাবে অংশগ্রহণ করতে পারি, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, সেটা হতে পারে বিজ্ঞান বিষয়ক ক্লাব বা গণিত বিষয়ক ক্লাব বা সাহিত্য বিষয়ক ক্লাব। তো মোট কথা হচ্ছে ইন্টারনেটের সুযোগ সুবিধাগুলো যদি আমরা বিবেচনা করি শিক্ষাক্ষেত্রে, মানে বলে শেষ করা যাবে না। তো এখানে জাস্ট কিছু কিছু পয়েন্ট উল্লেখ করা হয়েছে যেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করলাম। তো পরবর্তী ক্লাসে আমরা নতুন আরেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব, আমি নতুন পয়েন্ট নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো আজকের লেকচার এতটুকুতেই শেষ করছি। পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।